সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আনন্দময় ভুবনে, স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং ক্লাসে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নগদ প্রাপ্তি প্রদান জাবেদা। ঠিক আছে, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট জার্নাল অথবা ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল, একই জিনিস। তো এরপর আমরা দেখি নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে ধারণা। প্রতিষ্ঠানের নগদ আয় ব্যয় বা প্রাপ্তি প্রদান সমূহ যে বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। ঠিক আছে, মানে আয় ব্যয় অথবা প্রাপ্তি প্রদান সমূহ যে বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে আয় ব্যয় প্রাপ্তি প্রদান বা তাকে বলা হয় প্রাপ্তি প্রদান জাবেদা। ঠিক আছে, এখানে শুধু নগদ প্রাপ্তি লিখেছে, তো মূলত প্রাপ্তি প্রদানের সংখ্যা হচ্ছে যে আয় ব্যয়, মানে সকল প্রকার আয় এবং ব্যয় যে জাবেদা লেখা তাকে প্রাপ্তি জাবেদা বলা হয়। এটা একটা এক ধরনের বিশেষ জাবেদা। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা কি? যে প্রাথমিক বইতে সকল প্রকার নগদ ও চেক প্রাপ্তির তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করে তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। ঠিক আছে, সেটা নগদও পেতে পারি, আমরা চেকও পেতে পারি, এবং সেটা তারিখ অনুযায়ী আমরা যদি লিপিবদ্ধ করি তাহলে যে জাবেদা লিপিবদ্ধ করবো সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ আন্তঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রাপ্তির যে লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয়। এখন নগদ সমতুল্য কি? নগদ সমতুল্য বলতে যে কোনো চেকে বা এটিএম কার্ডে সম্পূর্ণ লেনদেনকে বোঝায়। লেনদেন চেকে হতে পারে, এটিএম কার্ডও হতে পারে। এখন যেভাবে হোক না কেন, নগদে হোক, চেকে হোক, এটিএম কার্ডে হোক, মোট কথা আয় হলে সেটা কোথায় আসবে? নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখি নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে যেসব লেনদেনগুলো: নগদে বা চেকে পণ্য বিক্রয়, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল হতে আদায়, মালিক কর্তৃক মূলধন সরবরাহ, ঋণ গ্রহণ, সুদ প্রাপ্তি, যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়, অনুদান প্রাপ্তি ইত্যাদি। ঠিক আছে, এগুলো। আর ছকটা হচ্ছে এটা, দেখো, তারিখ ক্রেডিট হিসাব খাত। এর ক্রেডিট হিসাব খাত লেখার উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট দিকে যে হিসাবগুলো রয়েছে, এই যে হিসাবগুলো, এগুলোর নাম কোথায় লিখবো? আমরা এখানে লিখবো। যদি বিক্রয় হয় বিক্রয় লিখবো, যদি কোনো দেনাদারের নাম থাকে দেনাদার লিখবো। ঠিক আছে, আর নগদান হিসাব, যেহেতু নগদ টাকা আমরা পাচ্ছি, নগদ বা চেক পাচ্ছি, এই জন্য নগদান হিসাব ডেবিট হবে, এবং নগদ ডেবিট হওয়ার সাথে সাথে বাট্টাটাও কি হবে? ডেবিট হবে। নগদ ডেবিট হলে বাট্টাও ডেবিট হবে, নগদ ক্রেডিট হলে বাট্টাও কি হবে? ক্রেডিট হবে। প্রদত্ত বাট্টা ডেবিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা ফরম্যাট। এরপর আমরা দেখি নগদ প্রদান জাবেদা সম্পর্কে একটু ধারণা দেখি। যেমন যে প্রাথমিক হিসাব বইতে প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ ও চেক প্রদান তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলে। ঠিক আছে, এই একই ঘটনা। একটি নির্দিষ্ট সময়ের জন্য মোট নগদ বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ মানে কি? আন্তঃপ্রবাহ মানে যদি আয় হয় নগদ আন্তঃপ্রবাহ ঘটে, মানে নগদ টাকাটা আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে আসে, এই জন্য এটাকে বলা হয় আন্তঃপ্রবাহ। আর যদি আমরা ব্যয় করি নগদ টাকাটা প্রতিষ্ঠানের বাইরে চলে যায়, এই জন্য এটাকে বলা হয় বহিঃপ্রবাহ। উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রদানের লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, কোন ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ও নগদ সমতুল্য প্রদান নিম্নরূপ কি কি? যেমন মূল বা প্রধান পরিষেবা সমূহ, নগদে বা চেকে পণ্য ক্রয়, প্রদেয় হিসাব বা প্রদেয় বিল পরিশোধ, অন্যান্য খাতে পরিষেবা সমূহ যেমন বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি প্রদান, মালিক কর্তৃক উত্তোলন বা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়, ঋণের সুদ পরিশোধ। মানে মোট কথা হচ্ছে সকল প্রকার ব্যয় এবং প্রদান পরিশোধ, এগুলো কি হবে? তোমার নগদ প্রদান জাবেদা হবে। ঠিক আছে, এটা তাহলে তারিখ, চেক নাম্বার, ডেবিট হিসাব খাত সূত্র, ক্রয়, প্রদেয়, অন্যান্য নগদ প্রাপ্ত। ঠিক আছে, ডেবিট হিসাব খাত হচ্ছে যে কোনগুলো আমরা যে ব্যয়গুলো করবো ডেবিট হিসাব খাতে, এই যে ব্যয়গুলো, এই ব্যয়গুলো কি হবে? ডেবিট হিসাব খাতে লেখা হবে। যেমন ক্রয় যদি করে থাকি ক্রয় হিসাব লিখবো, প্রদেয় যে প্রদেয় হিসাব থাকবে, রহিম, করিম, জব্বার যাদের নাম থাকুক ডেবিট হিসাব খাতে লিখবো। অন্যান্য যে কোনো আয় থাকতে পারে, যেমন ঋণের সুদ থাকতে পারে, ঠিক আছে, ব্যাংক চার্জ থাকতে পারে, যেগুলো এখানে কোনো ঘর নেই, সেগুলো অন্যান্য হিসাবে লিখবো আমরা, সেগুলো ডেবিট হিসাব খাতে কি হবে? লিপিবদ্ধ হবে। যেহেতু আমরা নগদ টাকা প্রদান করছি, এই জন্য এখানে নগদের হিসাব কি হবে? ক্রেডিট হবে। এবং নগদ ক্রেডিট করার সময়, নগদ টাকা প্রদান করার সময় আমরা যে টাকা ছাড় পাবো সেটাকে হবে প্রাপ্তবাট্টা, সেটাও ক্রেডিট হবে। এটা আমাদের জন্য মূলত একটা আয়, প্রাপ্তবাট্টা। ঠিক আছে, এটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। এরপর আমরা দেখি নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না যেসব লেনদেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না যেসব লেনদেন, কি কি অন্তর্ভুক্ত হবে না? সকল প্রকার বাকিতে লেনদেন অন্তর্ভুক্ত হবে না। কারবারি বাট্টা অন্তর্ভুক্ত হবে না। এখন কারবারি বাট্টা কোনগুলো? কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্য থেকে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে আমরা বলে থাকি কারবারি বাট্টা। ঠিক আছে, সেই কারবারি বাট্টাও নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। কারবারি বাট্টাটা বাদ দিয়ে লিখবো। এটা অনেকেই করে যে বাট্টার ঘরে কারবারি বাট্টাটাকে লিখে দেয়, কিন্তু এটা কিন্তু ভুল। কারবারি বাট্টাটাকে কিন্তু এখানে লিপিবদ্ধ হবে না। শুধুমাত্র নগদ বাট্টা, টাকা আদায় অথবা পরিশোধ করার সময় যে বাট্টা আমরা ছাড় পাবো বা ছাড় দিব, ওই বাট্টা এখানে কি হবে? অন্তর্ভুক্ত হবে। কোন প্রকার কারবারি বাট্টা নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। অনগদ লেনদেন যেমন অবচয়, অবলোপন, কুরিন সঞ্চিতি, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলোকে বলা হয় অনগদ লেনদেন। অনগদ লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। কন্ট্রা এন্ট্রি, ব্যাংকে হিসাব খোলা হলো, অফিসের বা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ঠিক আছে, ব্যাংকে নগদ টাকা জমা দেয়া হলো, ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ, এগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা এন্ট্রি কিন্তু নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না।
ঠিক আছে, কোয়ান্টিটি, প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিধি ইত্যাদি। যেমন বিশেষ নোট দেখি যে নগদ প্রাপ্তি জাবেদে নগদের এবং চেকের লেনদেন উভয় নগদ হিসেবে বিবেচিত হবে। নগদের লেনদেনও নগদ হিসেবে বিবেচিত হবে এবং চেকের লেনদেনও কি হবে, নগদ হিসেবে বিবেচিত হবে, যেটা আমরা শুরুতেই বলেছি। ঠিক আছে, নগদ সমতুল্য। তো এই ছিল আমাদের প্রাপ্তি প্রধান জাবেদা। তো আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর অঙ্ক সংক্রান্ত যদি কোনো ঝামেলা থাকে বা কোনো সমস্যা যদি ফেস করো, তাহলে আমাকে অবশ্যই আমাকে, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01682 744 638, এখানে আমাকে নক দিতে পারো, আমি তোমাদের প্রবলেম সলভ দেবো। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে, সমস্ত দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং এই পেজটি। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ দিন, আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।